প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্সে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অনিরুদ্ধ রয়। তিনি হচ্ছেন আরএমএম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। আমরা আজকে আমাদের অতিথির সঙ্গে কথা বলবো বাংলাদেশে জাপানি বিনিয়োগ নিয়ে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আপনার সঙ্গে কথা হচ্ছিল অনুষ্ঠানের আগ দিয়ে যে আপনার সঙ্গে জাপানের সঙ্গে অলরেডি আপনি অনেক ব্যবসা করেছেন এবং জাপানের কালচার সম্পর্কে আপনার কিছুটা ধারণা আছে। তো এই সম্পর্কে যে আপনি ব্যবসা যেরকম করেছেন, কীরকম করেছেন এবং কেমন করার আপনার আশা করছেন আগামীতে, এবং এই সামনে শনিবার দিন প্রধানমন্ত্রী শিনজো আবে উনি আসছেন, তো এই সংক্রান্ত আপনার কি মনে হচ্ছে যে কতদূর আমরা আগাবো? জাপানিজদের সাথে ব্যবসা করার ক্ষেত্রে প্রথম ওদের কালচারটা আমাদের বোঝা খুব বিশেষ দরকার। সেটা হচ্ছে জাপানিজরা খুব প্রথমেই একটা বড় অর্ডার এবং ইমিডিয়েটলি তারা কোনো ডিসিশন নিতে চায় না। তারা প্রথমে যেখানে যাদের সাথে ব্যবসা করবে তাদের অ্যাটিটিউড দেখবে, তাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ, তাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট, ওভারঅল সমস্ত কিছু তারা অ্যাসেসমেন্ট করার পরে তারা খুব সামান্য ছোট একটা অর্ডার দিবে। এবং আমাদের কালচারে হচ্ছে কি যে আমরা আপনি বলছেন একটা পাইলট প্রজেক্ট হিসেবে আগে দিয়ে দেখবেন, একটা পাইলট প্রজেক্ট হিসেবে তারা দিয়ে দেখলো যে তাদের কোয়ালিটি সেন্স কীরকম, তাদের কমিটমেন্ট সেন্স কীরকম, তারা কিভাবে করে, এইটা তারা প্রথমে দেখবে। অনেক সময় হয় কি আমাদের দিক থেকে হয় কি আমরা ছোট কোনো যদি অর্ডার পাই সেটাকে আমরা অত বেশি গুরুত্ব দিই না, অত বেশি সিনসিয়ারলি বলি না। আমরা মুখ দিয়ে তাদেরকে বলতে চাই যে আপনি যখন অর্ডার বেশি বাড়াবেন তখন আমি এটার প্রতি কনসেন্ট্রেশন দেব। কিন্তু জাপানিজরা মনে করে ফ্রম ডে ওয়ান যে তার কাজের প্রতি, তার কমিটমেন্টের প্রতি সিরিয়াস না, তার সাথে তারা ব্যবসা করতে কমফোর্ট ফিল করবে না। আর আরেকটা হচ্ছে জাপানিজদের যদি ব্যবসার মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, যে কোনো ক্লেম হলো, তারা কখনো ক্লেম নেবে না। তারা নীরবে নিভৃতে প্রত্যাখ্যান করে তারা চলে যাবে, কিন্তু তারা এটা নিয়ে কোনো হইচই কোনো কিছু করবে না। এইখানে আপনি একটি উদাহরণ দেন, মানে কিরকম ধরনের ক্লেমের কথা বলছেন? মনে করেন যে আপনার সাথে একজনের সাথে কমিটমেন্ট থাকলো, একটা সার্টেন ভলিউম, একটা ধরেন স্মল কোয়ান্টিটির গুডস, তার এই কোয়ালিটি থাকা উচিত, এই টাইমে শিপমেন্ট দেওয়া উচিত। সে একটা আমরা কারণ দেখালে বললাম আমাদের এই কারণের জন্য আমাদের ডিলে হলো, তারা তখন বললো ইয়েস। তারপরে আমরা যতগুলি এক্সকিউজ দেবো তারা ইয়েস বলবে, নো বলবে না। তারপর দেখা গেল শিপমেন্ট পাঠালাম, তারা যে কোয়ালিটি রিকোয়ারমেন্ট ছিল সে কোয়ালিটি রিকোয়ারমেন্টের সাথে কোনো কিছু মিলে নাই। তারা ওটা পাবে, পাওয়ার পরে তারা কখনো ক্লেম কোনো সময় করবে না। দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। এটা হচ্ছে জাপানিজ ওয়ে অফ ডুইং বিজনেস। তারা কখনো ক্লেম করবে না। অনেক সময় যেটা আর কি অন্যান্য বিজনেসম্যান যারা আছেন তাদের কাছ থেকে যেটা শুনে এসেছি যে সেটা হলো ইউরোপিয়ানরা কিন্তু আমাদের এই ব্যবসায়ী মহলে যারা কাজ করে আসছেন এতদিন ধরে তাদের সঙ্গে কাজ করে কিন্তু খুব ভালো ফিল করেন। ওনারা বলেন যে এই বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছেন তারা খুব মানে খুব কর্মঠ এবং খুব ইজি গোয়িং। তো আপনার কি মনে হয় যে ইউরোপিয়ানরা যদি এর ধরনের ফিল করে থাকে, খুব কমফোর্টেবল ফিল করে থাকে, তাহলে জাপানিজরাও সেরকম খুব তাড়াতাড়ি ফিল করতে পারবেন কিনা এবং আমাদের ব্যবসায়ীরা সেরকম ফিল করতে পারবেন কিনা? আসলে ওদের হয় কি যে আমরা ইউরোপিয়ান কালচারের সাথে ভেরি মাচ অ্যাকোয়েন্টেড। তখন আমাদের এটা ব্রিটিশ শাসিত কান্ট্রি ছিল, তারপর ঐতিহাসিকগত কারণেই ওদের সাথে বিজনেস রিলেশন আমাদের অনেক দিনের পুরনো। বাট জাপানিজদের সাথে কিন্তু আমাদের হিস্টোরিক্যাল কালচারাল রিলেশন অনেক পুরনো, কিন্তু ব্যবসায়িক রিলেশন কিন্তু এখনও অত বেশি স্ট্রং না। এখন সব প্রোডাক্ট মিলে ধরেন জুট, ফ্রোজেন ফিশ, লেদার গুডস, সব কিছু মিলে আমাদের প্রবৃদ্ধি অনেক হয়েছে। এখন কিন্তু টোটাল ভলিউম অফ এক্সপোর্ট এখন জাপানে হচ্ছে $896 মিলিয়ন। তো সুতরাং যেখানে জাপানে শুধু সিঙ্গেল একটা প্রোডাক্টের কথা যদি আপনি চিন্তা করেন, গার্মেন্টস, জাপান গার্মেন্টস ইম্পোর্ট করে $31 বিলিয়ন গার্মেন্টস ইম্পোর্ট করে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ওদেরকে বোঝার জন্য, ওদেরকে কালচার বোঝার জন্য যে ধরনের এফোর্টটা দেওয়া দরকার সেটা যদি আমরা ঠিক মতো দিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক অনেক বেশি সুবিধা পাবো ইন কম্পেয়ার টু চায়না। যেমন আমরা জুতা বিক্রি করি জাপানে ওদের দুইটা সিস্টেম আছে, ওদের ট্যাক্স দিতে হয় আর টিকিউ দিতে হয়। টিকিউ হলো জাস্ট সাম সোর্স অফ কোটা, কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু কোটা নাই, ডিউটি নাই, সুতরাং বিশাল একটা স্কোপ। মানে আপনি বলছেন যে শুধু বাংলাদেশের জন্যই এরকম বাংলাদেশ, মায়ানমার, কম্বোডিয়া, এরকম চারটা কান্ট্রির জন্য, এই চারটা কান্ট্রির জন্য ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস, নট ফর এভরিবডি। সুতরাং চায়নার সাথে কিন্তু আমরা ইজিলি কম্পিটিটিভ হতে পারি, আমরা কিন্তু বিশাল একটা মার্কেট শেয়ার ওখানে নিতে পারি যদি আমরা তাদের মতো করে একটু চিন্তা করি
তাহলে কিন্তু আমরা অনেক রেভলিউশনারি চেঞ্জ করতে পারবো। জাপানের সঙ্গে আমাদের বন্ধুত্ব তো অনেক দিন ধরে, অনেকদিন এবং এই যে গার্মেন্টস সেক্টরে আমরা অন্যান্য দিকে যে মার্কেট পেয়েছি, তাহলে জাপানে এতদিন ধরে কেন আমরা ঢুকিনি? আমরা অ্যাকচুয়ালি ওইভাবে আমরা কেউ ওইভাবে চিন্তাও করি না, আমরা ফোকাস করি না। ওরা আমরা ওখানে গেলে ধরেন ওরা অনেকটা টাইম নেয়, ওরা আসে, আমাদের ওই ধৈর্যটা থাকে না। কিন্তু আমাদের হওয়া উচিত কীরকম, যে আমাদের এক্সিস্টিং বিজনেসের পাশাপাশি আমরা মনে করি যে আমরা জাপানিজ বিজনেসটা যদি আমরা R&D হিসেবেও নিই, তাহলেও দেখা যাবে যে কিন্তু আমরা মার্কেটটা যদি আমরা নিতাম আজকের থেকে 10 বছর আগে, তাহলেও কিন্তু আমরা মার্কেটের একটা মেজর শেয়ার আমরা নিয়ে নিতে পারতাম। বিকজ জাপানের সাথে আমাদের একটা হিস্টোরিক্যাল রিলেশন, আমরা যেটা বলছিলাম যে সেই 1905 সালে এই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 6 বার সেখানে ভিজিট করেছে। তারপর নেতাজি সুভাষ বোসের কথা আপনারা জানেন। তারপরে লাস্ট এই যে টোকিও ট্রাইব্যুনালে যে রাধা বিনোদ পাল যে ওই যে ট্রাইব্যুনালে যে করেছে, তার ভার্ডিক্ট দিয়েছে, সে মতামত দিয়েছে, সমস্ত গ্রুপ একদিকে, সে একা একদিকে, এবং সে প্রুভ করেছে যে দে আর নট ওয়ার ক্রিমিনালস। তো যার জন্য এখনো জাপানিজ সৈন্যরা দে আর নট ওয়ার ক্রিমিনালস। তো যার জন্য তাদেরকে এখনো খুব রাধা বিনোদ পালকে তারা সাংঘাতিক রেসপেক্ট করে। এবং লাস্ট যখন ইন্ডিয়াতে যখন জাপানিজ প্রধানমন্ত্রী গেল, তখন কিন্তু জাপানিজ প্রধানমন্ত্রী একটি স্পেশাল প্রোগ্রাম রেখেছিল। রাধা বিনোদ পাল বেসিক্যালি কুষ্টিয়া থেকে, পরে তারা ওখানে মাইগ্রেট করে যায়। তো রাধা বিনোদ পালের যে বাড়ি আছে কলকাতাতে, সেই বাড়িটা এই মানে জাপানের প্রধানমন্ত্রী ভিজিট করেছে। তো তাহলে বোঝা যাচ্ছে, এবং বাঙালিদের প্রতি, তারপরে মানে আমাদের আর এক মহিলা বাঙালি ছিল রানী প্রভা, যে জার্নালিস্ট, 1945-এ যে জাপানিজকে বিয়ে করেছিল। সে সেই সময় সেই দুর্যোগ মুহূর্তে সে জাপানিজ যে বোম্বিং হচ্ছে, সেই বোম্বিংয়ের বাংলা এবং অন্য অন্য নিউজের কাছে সে ইনফরমেশন দিয়েছে। তো সুতরাং ওদের সাথে আমাদের রিলেশন কিন্তু অনেক হিস্টোরিক্যাল, তাদের সাথে কিন্তু আমাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। তো সুতরাং সেখানে আমাদের এগিয়ে যাওয়ার জন্য সাংঘাতিক রকম একটা পজিটিভ প্ল্যাটফর্ম কিন্তু রয়ে গেছে। জি, এবং এই যে এদের মানে জাপানিজরা যে চাচ্ছেন, এখানে সরকারও চিন্তা করছেন যে এই যে ইপিজেড করার ব্যাপারটি, এটা আপনি কেমন করে দেখছেন? ইপিজেড করার ব্যাপারে তাদেরকে নর্থ বেঙ্গলে, আমি যতটুকু জানি, নর্থ বেঙ্গলে তাদের বিভিন্ন জায়গা দেখানো হয়েছে, কিন্তু তারা প্রেফার করে যে চিটাগাং অ্যাডজাসেন্ট, যেটার সাথে পোর্টের সাথে খুব কাছাকাছি একটা থাকবে, ডিস্টেন্স থাকবে, সেখানে তারা জায়গা চাচ্ছে যে আমাদেরকে আপনারা অনেক বড় একটা জায়গা দেন, আমরা এখানে জাপানিজ ইনভেস্টমেন্ট, জাপানিজ স্পেশাল ইকোনমিক জোন করে দেন, এখানে আমরা করি। দে আর রেডি, এবং সরকারও সেটাকে খুব সিরিয়াসলি সেটা চিন্তা করছে। গত মাসের 22 তারিখে একটা মিটিংও হয়েছে প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েটে। প্রাইম মিনিস্টারের সিনিয়র সেক্রেটারি আবুল কালাম আজাদ সে প্রিজাইড করে পাবলিক প্রাইভেট এর মানে পার্টিসিপেশন করে কি করে ইকোনমিক কোঅপারেশন বাড়ানো যায়, তার জন্য সরকারও কিন্তু খুব সাংঘাতিক মানে স্টেপ নিচ্ছে, এবং খুব প্র্যাগমেটিক স্টেপ তারা নিচ্ছে। আচ্ছা, আমরা এটা নিয়ে আরও আলোচনা করব, একটা ছোট বিরতি নিব, ফিরে আসবো একটু পরে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি মানি ম্যাটার্সে। আমরা কথা বলছিলাম অনিরুদ্ধ রয়, যিনি হচ্ছেন RMM গ্রুপের এমডি। আমরা তার সঙ্গে কথা বলছিলাম বাংলাদেশে জাপানি বিনিয়োগ নিয়ে। আমরা চলে যাচ্ছি তার সঙ্গে আলোচনায়। আপনার সঙ্গে কথা হচ্ছিল এই যে ইপিজেড এর ব্যাপারটি, আপনি বলছিলেন যে তারা জাপানিজরা আপনার এই চিটাগং পোর্টের সঙ্গে প্রসেসিং জোনটা করতে ইচ্ছুক বেশি। চিটাগাং এরিয়া জাস্ট পোর্টের সাথে যেটা ডিসটেন্সটা খুব কম থাকে। এই ইপিজেড করা নিয়ে কিন্তু দেখা গেছে অনেক সময় যে বিভিন্ন অন্যান্য দেশের সঙ্গে যারা ইপিজেড করেছেন, এই সংক্রান্ত কিন্তু দেখা গেছে অনেক ধরনের জটিলতা দেখা দেয়। অনেকবার হয়েছে, বন্ধ হয়েছে, আবার খুলেছে, নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে। তো আপনি কি মনে করেন যে এই যে জাপানের সঙ্গে বন্ধুত্বটা এবং এটাকে কেন্দ্র করে যদি ইপিজেড এর ব্যাপারটি যদি করতে দেরি হয়, তাহলে সেক্ষেত্রে কি মানে সমস্যা দেখা দিতে পারে বা কি হতে পারে? আমরা হচ্ছে কি, আমরা সমস্যার দিকটা না বলে সম্ভাবনার দিকটা বলি। সম্ভাবনার দিকটা হচ্ছে
এই মানে আমাদের প্রধানমন্ত্রী লাস্ট ভিজিটের সময় কতগুলি কাজ হয়েছে, একটা কম্প্রিহেন্সিভ জয়েন্ট প্রোগ্রাম, একটা কনসেপ্ট হাতে নেওয়া হয়েছে জাস্ট বাইলেটারাল কোঅপারেশনের জন্য, সেটা একটা বিশাল একটা মাইলস্টোন। তারপরে গত 42 বছরে জাপান আমাদেরকে উড়িয়ে দিয়েছে $11 বিলিয়ন। জি বাট তারা বলছে যে আগামী 5 বছর থেকে 4-5 বছরের মধ্যে তোমাদেরকে আমরা আরও $6 বিলিয়ন আমরা উড়িয়ে তোমাদেরকে দিব, এবং তোমরা যদি পারফর্ম করতে পারো এটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাবে। জি তাহলে গত প্রাইম মিনিস্টারের যে ভিজিট জাপানে, এটা সাংঘাতিক রকমের একটা পজিটিভ একটা স্টেপ তৈরি হয়েছে। এবং এই যে জাপানিজ প্রধানমন্ত্রী আসছে, টপ অফ দ্য টপ কর্পোরেট হাউজের সিওরা 22টা কোম্পানির সিও এই প্রাইম মিনিস্টারের সাথে ভিজিটে আসছে বাংলাদেশে। জি তো সুতরাং আমাদের কিন্তু সম্ভাবনার একটা নতুন দুয়ার খোলার জন্য সমস্ত ক্ষেত্র প্রস্তুত আছে। জি আমি আশা করি, তার কারণ আমাদের প্রধানমন্ত্রী যেহেতু জাপানে গিয়ে যে ধরনের জয়েন্ট কম্প্রিহেন্সিভ করেছে, কনসেপ্ট পেপার সিগনেচার করেছে, ওডিএর ব্যাপারে জাপানিজ প্রাইম মিনিস্টার কমিটমেন্ট দিয়েছে, সুতরাং দিস টু থিংস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ভাইটাল। তো সুতরাং ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেছে, জি আমি মনে করি যাত্রাও শুরু হয়ে গেছে। এখন আমাদের সেটা সম্মিলিতভাবে আমাদের সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার কি মনে হয় যে আমাদের এখানে বিনিয়োগের সম্ভাবনাটা কোথায় বেশি? আমাদের এখানে প্রথম দরকার হচ্ছে এনার্জিতে। তারা জাপানিজরা যেটা করছে, মাতার বাড়িতে কোল বেস ফায়ার পাওয়ার প্ল্যান্ট যেটা করতে চাচ্ছে, যেটা প্রপোজাল দিচ্ছে, এবং ডিপ সি পোর্ট করতে চাচ্ছে। আমাদের এনার্জির সম্ভাবনাটা হলো, এনার্জির সিকিউরিটি যদি এনশিওর করা যায়, এমপ্লয়মেন্ট অপরচুনিটি অটোমেটিক্যালি চলে আসবে। তো সেই জায়গাটাতে আমাদেরকে জাপান তো, তারপর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সব কিছুতে তারা তো দেওয়ার জন্য, যেসব ক্ষেত্রে আমাদের দরকার সেই সব ক্ষেত্রে তারা উড়িয়ে দেওয়ার জন্য তারা রেডি আছে। সুতরাং আমাদের এখন উচিত যে আমরা কিভাবে জিনিসগুলিকে ইউটিলাইজ করব জি থ্রু প্র্যাগমেটিক ওয়ে। আপনি তো বললেন যে অনেক বড় একটি ব্যবসায়িক দল ব্যবসায়িক এবং দল বিভিন্ন আসছে। কর্পোরেট হাউসের সিইওরা, টপ লেভেলের এরা আসছেন। তো আমাদের এখান থেকে যারা যারা ওনাদের সঙ্গে মিট করবেন, আপনার কি মনে হয় যে কোন কোন জায়গায় বেশি আপনার বিনিয়োগের ক্ষেত্রে, এবং অনেক সময় এই যে যেমন ধরেন যে বিভিন্ন জায়গায় আমাদের এক্সপার্টিজের প্রয়োজন আছে, তো আমরা কিভাবে তাদের কাছ থেকে নিতে পারি? এক্সপার্টাইজ আমি মানে আমরা যে কোনো ক্ষেত্রে, আমরা যদি ধরেন সেটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হোক, সেটা এক্সপোর্টের ক্ষেত্রে হোক, আমরা যেমন আমার নিজের কথা আমি বলছি, আমাদের ফ্যাক্টরিতে আমরা এখন জাপানিজ মার্কেটের জন্য পার ডে জুতা করি 1000 পেয়ার। জি 1000 পেয়ার জুতা করার জন্য 5টা জাপানিজ টেকনিশিয়ান সারা বছর কাজ করে, এবং তারা কাজ করে 5জন মানে টেকনিশিয়ান বা এক্সপার্ট আমরা যেভাবে বলি না কেন, তারা 6 মাস কাজ করে চলে যায়, আবার 6 মাস পরে তারা আসে, 6 মাসের আরেক গ্রুপ আসে, এইভাবে। তো এই ধরনের তারা এফোর্ট করতে চায়, কিন্তু তারা চায় কি, জাপানের সাথে ব্যবসা করতে গেলে সবসময় চিন্তা করতে হবে লং টার্ম। তারা শর্ট টার্ম না, যে আজকে আসলো, আজকে এসে 2 লাখ পিসের গার্মেন্টসের অর্ডার দিল, আগামী সিজনে দেখা গেল যে তারা নীল। জাপানিজরা সেটা করে না, তারা সময় নেয় রিলেশনটা এস্টাবলিশ করার জন্য। ওয়ান্স এটা এস্টাবলিশ হয়ে যায়, দে উইল গো অ্যাহেড ফার্দার অ্যান্ড ফার্দার। এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট ফ্রম আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। মানে জাপানিজরা এই মানে একটা চান, মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চান, একটা তারা একটা শক্ত প্ল্যাটফর্ম ভিত, তৈরি করতে একটা চান। শক্ত ভিত তৈরি করতে চান। আসলে আসলে আপনার কাছ থেকে আরো জানতে চাইবো, এই যে আমরা মানে আম, যেটা তৈরি, এই যে বাংলাদেশ যে মানে মুনাফা কতটা এখান থেকেই করতে পারবে, এবং এই যে ইন্টারেস্ট রেটের ব্যাপারটি দেখা যায় যে এই যে ওরা যে অনুদান যেটা আমাদের দিচ্ছে, এখানে ইন্টারেস্ট রেটটা তো অনেক হাই হবে, তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কিন্তু আসলে মানে ওডিএর কিন্তু মাঝে মাঝে এটা মানে ফ্রি করে দেয়, এটা একদম মানে পুরো অ্যামাউন্টটা তারা রিলিফ মাফ করে দেয়, এরকম অনেক ঘটনা আছে। এটা তো ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স। জি তো অ্যাসিস্ট্যান্সের মধ্যে একটা পর্যায়ে যদি ঠিক মতো হয়, অনেক $11 বিলিয়ন মধ্যে কত বিলিয়ন ডলার আমরা পে করেছি, আমার কাছে সেই সঠিক স্ট্যাটিস্টিক্সটা নেই। তো তারা অনেক কিছু ওয়েবও করে দেয়, একদম ফ্রি করে দেয়। ইন্টারেস্ট রেটটা সবচেয়ে লোয়েস্ট, তারা এক্সপার্টাইজ দিতে চায়, তারা সব কিছু করতে চায়। সুতরাং আমাদের এখন বল আমাদের কোর্টে, জি আমরা কি করে খেলবো এখন আমাদের উপরে নির্ভর করবে। অনেক সময় যেটা কাজ করে সেটা হলো যে আমরা মানে সেদিন অর্থমন্ত্রীও বললেন যে গত 8 মাসে আমাদের ইকোনমিটা একটু ঘুরে দাঁড়িয়েছে। এই উনি যখনই এই কথাটা বললেন, ঠিক সেই সময়টাতেই দেখা গেল একটি হরতাল চলে আসলো, এবং আর 1 সপ্তাহের মধ্যে
জাপানিজ প্রধানমন্ত্রী আসবেন এবং ওনারা বলছেন যে বাংলাদেশে যদি পলিটিক্যাল কোনো প্রবলেম না হয় তাহলে জাপানি বিনিয়োগ আরও বাড়বে। তা এখন এই যে এই মুহূর্তগুলোতে যদি এখন পলিটিক্যাল আনরেস্ট শুরু হয় তাহলে সেক্ষেত্রে কীরকম প্রভাবটা পড়বে এবং এতে কি হতে পারে? পলিটিক্সের ব্যাপারে আমি আসলে কোনো ওরকম কোনো মন্তব্য করতে চাই না। পলিটিক্যাল অ্যাকচুয়ালি একটু তো ব্যবসায় এবং আমাদের ইকোনমিতে একটা প্রভাব ফেলছে। ডেফিনেটলি এখন ধরেন আমরা যারা এন্টারপ্রেনর আছি, আমরা যদি ঠিকমতো সেগুলোর অ্যাকোমোডেট করতে পারি আমাদের প্রোডাকশন ম্যানেজমেন্ট, এবং সেরকম কোনো ক্যাটাস্ট্রফি আমি তো সামনে দেখছি না যে বাংলাদেশের রাজনীতিতে যে আগে যেটা ছিল, মানে লাইক মানে 5 জানুয়ারির পূর্ববর্তী অবস্থায় যে অবস্থায় গেছে সেই অবস্থার মধ্যে থাকবে না। ওই অবস্থার মধ্যে তো আমরা এক্সপোর্ট করেছি, ওই অবস্থার মধ্যে তো আমরা তো ফ্যাক্টরি ক্লোজ করে দিইনি। জি তো সুতরাং আমি মনে করি যে ওই রকম ক্যাটাস্ট্রফি আসার ওই রকম কোনো সম্ভাবনা বা ওই রকম কোনো ভ্যাকুয়াম বলেন বা ক্রাইসিস বলেন, এটা কিন্তু এখনও তৈরি হয়নি। তো সুতরাং উই আর ভেরি মাচ অপটিমিস্টিক যে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জি, সেদিন পেপারে দেখছিলাম যে এটা হয়তো মানে আমিও জানতাম না, সেদিন জেনেছি যে জাপানে যেই ভেন্ডিং মেশিনগুলো ব্যবহার করা হয় সেগুলোর যে বোর্ডগুলো, ইলেকট্রিক বোর্ডগুলো, সেগুলো আমাদের এখান থেকেই তৈরি হয়। তো জাপান তো ওরা নিজেরাই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসে অনেক এগিয়ে আমাদের কাছ থেকে, কিন্তু আমরা যখন এই ধরনের ভেন্ডিং মেশিনসের জন্য যখন তৈরি করছি, তার মানে আমাদের ওখানে জাপানেই অনেক সম্ভাবনা আছে। তো আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা ধরেন যেমন ওই যে রহিম আফরোজ আমাদের এখানে ওই ব্যাটারিও কিন্তু এক্সপোর্ট করছে আমাদের এখান থেকে, রহিম আফরোজ ব্যাটারি এক্সপোর্ট করছে। তো অ্যাকচুয়ালি আমাদের অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা যদি ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারি, বিশেষ করে ধরেন সোলারে, জি সোলারে কিন্তু দে আর ভেরি ভেরি স্ট্রং। তো সুতরাং সোলারের ক্ষেত্রে কিন্তু জাপানের সাথে সেই ধরনের কোলাবোরেশন কিন্তু আমাদের নেই। নিউক্লিয়ারের ব্যাপারে আমাদের কিন্তু সেরকমভাবে, যেমন আমরা রাশিয়ার সাথে একটা করেছি, জাপানের সাথেও যদি ভবিষ্যতে একটা কিছু করে তাহলে তো তাদের টেকনোলজি, তাদের একটা ক্রাইসিস হয়েছে, সেই ক্রাইসিসটাকে তারা ট্যাকেল করেছে। তো এই যে তাদের একটা ম্যানেজমেন্ট লং টার্ম, তো এইটা তো আমাদেরকে চিন্তা করতে হবে। তখন আমাদের এনার্জি সিকিউরিটির জন্য শুধুমাত্র ধরেন ওই মানে ফসিল ফুয়েলের উপরে নির্ভর করে তো থাকলে আমাদের হবে না, আমাদের তার পাশাপাশি অল্টারনেটিভের চিন্তা করতে হবে। এবং সবচেয়ে বেশি প্রসপেক্ট হতে পারে নিউক্লিয়ার, সোলার, সমস্ত যেগুলি জাপানে ভেরি স্ট্রং আছে। সোলারের ব্যাপারে জাপানের সাথে আরও কী করে কোলাবোরেশন করা যায়, দে হ্যাভ গট লাইক ভেরি ভেরি মডার্ন টেকনোলজি তাদের কাছে আছে সোলারে। তো সেটাকে আমাদের দেশে কী করে ইউটিলাইজ করা যায় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। জি, অনিরুদ্ধ রয়, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ অনেক আপনাকে ধন্যবাদ। আমাকে ইয়ে করা আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে মানি ম্যাট্রেসে। সে পর্যন্ত ভালো থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন।